নমস্কার, সান্দন টিভির পর্দায় আমি মৃন্ময়ী রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখছি বিস্তারিত সংবাদের দিকে। স্মার্ট সিটিতে গড়ে উঠেছে আগরতলা সিভিল হসপিটাল। 6 মাসের মধ্যে পরিষেবা চালু করার সিদ্ধান্ত সরকারের। বৃহস্পতিবার ভিত্তিপ্রস্তর স্থাপন করে কথাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজধানীর জ্যাকসন গেট এলাকায় আগরতলা সিভিল হসপিটাল গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। পুরানো শ্রম দপ্তরের কার্যালয়ের মধ্যে গড়ে তোলা হবে আগরতলা সিভিল হসপিটাল। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শ্রম দপ্তরের অফিসটি স্থানান্তর করা হয়েছে অফিস লেন স্থিত এলাকায়। বর্তমানে পুরানো পাকা ভবনের মধ্যে গড়ে তোলা হবে আগরতলা সিভিল হসপিটাল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আরবান সিএসসির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আরবান সিএসসি তৈরি করার পরিকল্পনা নিয়েছে সরকার। বিভিন্ন ওপিডি পরিষেবা, গাইনো পরিষেবা, ডেন্টাল পরিষেবা সহ মাইনর যে সমস্ত সমস্যা রয়েছে সব পরিষেবাই হাসপাতালে পাওয়া যাবে। আগরতলা পুর নিগমই হাসপাতালের দায়িত্বে থাকবে। এটি স্বাস্থ্যক্ষেত্রে আরও একটি নয়া পালক বলা যায়। আগামী 6 মাসের মধ্যে হাসপাতাল নির্মাণের কাজ সম্পন্ন করার জন্য আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব চেষ্টা করবেন। সরকারের ইচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত যাতে মানুষ ওপিডি পরিষেবা এই হাসপাতাল থেকে পায় তার বন্দোবস্ত করার। তাহলে আইজিএম এবং জিবি হাসপাতালের ওপর থেকেও রোগীর অনেকটা চাপ কমবে। বিশেষ করে এই হাসপাতালটি আগরতলা শহরের মূল প্রাণ কেন্দ্রের মধ্যে গড়ে উঠেছে। দিনরাত 24 ঘন্টা হাসপাতালটি খোলা থাকবে। শহরের বুকে কোনো ধরনের দুর্ঘটনা কিংবা কোনো রক্তাক্তের ঘটনা সংঘটিত হলেও সাথে সাথে এই হাসপাতালে এসে পরিষেবা নিতে পারবে রোগীরা। মুখ্যমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার রাজ্যের মানুষের সাথে রাজ্যের বাইরে থেকে যারা ত্রিপুরায় কাজের উদ্দেশ্যে আসে তাদের কথাও চিন্তা করে। তাদের জন্য আরবান সিএসসি থেকে মিলবে পরিষেবা। বিশেষ করে হাসপাতালটি কিভাবে আধুনিক পরিষেবার মাধ্যমে সাজিয়ে তোলা যায় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমান সরকার মানুষের কথা চিন্তা করে। এই সরকার যথেষ্ট সংবেদনশীল বলেই দাবি করেন মুখ্যমন্ত্রী। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন্স অনুসারে এখানে এইরকম একটা আমি বলবো যে লুক্রেটিভ এরিয়া আগরতলা শহরের মধ্যে এটা একটা আরবান সিএসসি হচ্ছে। এখানে 50 বেডে এখানে বিভিন্ন ওপিডি বিভিন্ন ডিপার্টমেন্টের থাকবে, প্লাস মাইনরিটিও থাকবে। এটার যে সুবিধা সেটা এখানকার লোকালিটি তো আছেই, পাশাপাশি এখানকার যারা বিজনেসম্যান আছে আগরতলা শহরের মেইন, তারাও কিন্তু এই ফেসিলিটিস পেতে পারে। তাদের জিবি বা আইজিএম যাওয়ার দরকার নেই। দ্বিতীয় হচ্ছে যে যারা বিভিন্ন কাজে এখানে আগরতলাতে আসে তারাও কিন্তু এই হসপিটালের পরিষেবা নিতে পারে। প্লাস যারা শ্রমিক আসে তারাও কিন্তু এই স্বাস্থ্য পরিষেবা এখান থেকে নিতে পারে। আমরা এইরকম একটা জায়গা এটাকে একটা আরবান সিএসসি বানানো সত্যিকারের অর্থে এটা সাধারণ মানুষের খুব কাজে আসবে। তাছাড়া যে লোড আইজিএম হসপিটাল আছে সেই লোডও কিন্তু কমবে। একটা মাইনরিটিও রাখা হয়েছে, লিফটের ব্যবস্থা আছে, র্যাম্পের ব্যবস্থা আছে। তো 6 মাসের মধ্যে এটা টোটাল কমপ্লিট হয়ে যাবে এবং এটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন ওনারা এটাকে দেখে রাখবে। এটা আমাদের একটা পরিকল্পনা ছিল। কী কারণে পরিকল্পনাটা ছিল, আমি বোম্বেতে নায়ার মেডিকেল কলেজ, নায়ার ডেন্টাল কলেজ এরকম অনেক হসপিটাল আছে যেগুলো ইট ইজ রান বাই দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো সেই চিন্তাধারা আমি মাননীয় মেয়র সাহেবকে বলেছিলাম যে এইরকম আমরা যদি আগরতলার এরকম করতে পারি তো আলটিমেটলি আমাদের যে কিরণজি আমাদের যে সেক্রেটারি মহোদয় ওনাকে বলা হলো। তো আমরা খুঁজছিলাম কোথায়, এখানে যখন যারা যে কারণে এটাকে ব্যবহার করছিল তারাও এখান থেকে চলে গেছে, লেবার ডিপার্টমেন্ট ছিল, তাদের আলাদা নতুন বিল্ডিং হয়ে গেছে। এটা প্রপারলি একটা ইউজ হবে, যদিও কিছু জায়গায় প্রপারলি কিছু জায়গায় তোড়ফোড় করতে হবে, কিন্তু কিউবিকেল বানিয়ে আমার মনে হয় এটা একটা যদি সকাল 8টার থেকে রাত্রি 8টা অবধি এই পরিষেবা দেওয়া যায়, এটা বিরাট লোড। যারা আপনারাও যারা আছেন হঠাৎ করে মনে হবে চলো একদম সেন্টার, এটা আগরতলা শহরের সেন্টার, যে আচ্ছা আমি দেখিয়ে আসি ডাক্তারবাবু। এটা খুবই এটা পরিষেবার ক্ষেত্রে আমি বলবো একটা নতুন পালক স্বাস্থ্য বিভাগে এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের এটা কানে গুজলো, আমি বলবো টুপিতে গুজলো। তো এটা আমার মনে হয় আমি খুবই
আই এম ভেরি হ্যাপি। অনেকদিন ধরে ভাবছিলাম, আর স্বাস্থ্য পরিষেবা আমাদের প্রায়োরিটি, যেখানে সবসময় আপনারা দেখেছেন গত দুদিন আগেও এখানে যারা শুধু পেশেন্ট না, পেশেন্টের সাথে যারা বাইরের থেকে আসে তাদের কথাও এই সরকার চিন্তা করে। মানে মিড ডে মিল 10 টাকায় ব্যবস্থা করা হয়েছে আপনার রোটারি ক্লাব এবং আমাদের যে রোগী কল্যাণ সমিতি মিলে। এছাড়াও আমাদের এবার বাজেটও এত সুন্দর সেন্টার আমরা বানাচ্ছি, যারা বাইরের থেকে আসছে ওদের থাকার ব্যবস্থা এবং তাদের কম পয়সায় যাতে খেতে পারে সেই ব্যবস্থা আমরা করছি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, সান্দন টিভি। সিনথেটিক অ্যাথলেটিক টার্ফ, সিনথেটিক হকি গ্রাউন্ড, সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার আগরতলার দশরথ দেব ক্রীড়া কমপ্লেক্সে দেবভক্তি জমা দেওয়া সিনথেটিক অ্যাথলেটিক টার্ফ, স্বদেশ প্রিয়ানন্দী সিনথেটিক হকি গ্রাউন্ড, প্রতুল ভট্টাচার্যের সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ডের উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, এলাকার বিধায়িকা মীনা রানী সরকার। বিগত দিনে যেসব খেলোয়াড় ত্রিপুরার সুনাম অর্জন করতে নিজেকে উৎসর্গ করেছেন তাদের নামে এই মাঠগুলো উৎসর্গ করার উদ্যোগ নিয়েছে সরকার। এখনো পর্যন্ত রাজ্যের 9টি সিনথেটিক মাঠ উদ্বোধন করা হয়, আরও 2টি মাঠ সিনথেটিক করা হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, যারা খেলাধুলার সাথে জড়িত তারা ব্যতিক্রমী হয় সাধারণ মানুষ থেকে এবং তাদের দূর থেকে কেউ দেখলেও বোঝা যায় তারা খেলোয়াড়। যারা খেলোয়াড় তারা খেলাধুলার মাধ্যমে জীবন দর্শন পায়। মুখ্যমন্ত্রী বলেন, সচরাচরে দেখা যায় কোনো স্টেডিয়াম হলে সেটা রাজনৈতিক নেতা নেত্রীদের নামে দেওয়া হয়, কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে যেহেতু খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এর জন্য যারা কোচের অধীনে কাজ করছে তাদের কেন গুরুত্ব দেওয়া হবে না, তাদের গুরুত্ব দিয়ে ত্রিপুরাকে খেলাধুলার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। অত্যন্ত খুশির দিন আজকে। একদিকে বলতে গেলে আমাকে অনেক দিন ধরেই মাননীয় ক্রীড়ামন্ত্রী আমাকে বলছিলেন এবং প্রায়শ আমিও খবর নিতাম এখানকার এই যে 3টা এখানে ট্র্যাক এবং 2টো যে হকির এবং ফুটবলের যে কীরকম কাজ হচ্ছে। শেষ পর্যন্ত আমরা ডেট ফিক্স করলাম, সবসময় ব্যস্ততা থাকেই আমাদের, তারপরেও এই ডেটে আজকে ডিসিশন হলো না, এটা করতেই হবে। আমরা জানি যে হেলদি মাইন্ড রিসাইডস ইন হেলদি বডি। যদি খেলাধুলার সাথে যারা যুক্ত থাকে এবং দেখা গেছে ওইসব ব্যক্তি আগামী দিনে যে কোনো ডিসিপ্লিনই যাক, একটা ব্যতিক্রমী একটা পার্সোনালিটি একটু অন্য ধরনের হয় সাধারণ মানুষ থেকে, সেটা বলার অপেক্ষা রাখে না। এখনো যারা খেলাধুলার সাথে যুক্ত ছিল, বয়স হয়ে গেল, দূর থেকে দেখলে বোঝা যায় হি মাস্ট বি অর শি মাস্ট বি অ্যান অ্যাথলেট অর স্পোর্টস পার্সন। এবং জীবনকে জানার, জীবন দর্শন যাকে বলে, খেলাধুলার মধ্যে কিন্তু সেটাকে পাওয়া যায়। কারণ একটা আছে খেলাধুলা করলাম, আরেকটা আছে মানে আন্তর্জাতিক মানের খেলা স্তরে পৌঁছতে গেলে যে পরিশ্রম, বা ন্যাশনাল লেভেলে যদি খেলতে হয় তার জন্য যে পরিশ্রম, তার যে টেকনিক, যারা কোচ আছে তাদের আন্ডারে খেলা, সেখানে কিন্তু পরিশ্রম কিভাবে করতে হয় সেটা খেলার মাধ্যমে কিন্তু বোঝা যায়। যে কারণে যখন অন্য ডিসিপ্লিনে কেউ যায়, এত রিগোরাস পরিশ্রম করার পরে তার কাছে ওইটা তুচ্ছ মনে হয়। এবং আমার বলতে এখানে দ্বিধা নেই, আজকে এখানে অ্যাথলেটিক্স ট্র্যাকের কথা বলছে 400 মিটারের। আমরা এখানে রবীন্দ্র স্যার উপস্থিত আছেন, আমাদের কোচ ছিল এনআইএস কোচ। তখন আমরা অ্যাথলেটিক্স প্র্যাকটিস করতাম আরসিসির মধ্যে, এবং তৎকালীন সময়ে ওই সময়ে যা যা উনি যা শিখে এসছেন, উনার মতো করে কিছু ইনোভেটিভ অ্যাডেড কিছু টেকনিক আমাদের বলতেন, আমরা সেগুলো ফলো করতাম। আর সেখানে কিন্তু ট্র্যাক ছিল না, আরসিসির মধ্যে পুকুর পাড়ের চারদিকে দৌড়তাম। অ্যাবাউট 200 মিটারে হবে, 150 মিটার হবে, এটাকে বারবার দৌড়ানো, আবার আগ যাও পিছে, এইরকম। আজকে এখানে দেবভক্তি জমা দেওয়ার কথা যদি বলি,
আমাদের সাথে, আমাদের থেকে জুনিয়র ছিল, ওকে দেখতাম পেন্টাথলন হোক, হাই জাম্পে হোক, ডিসকাস থ্রোই হোক, এবং মানে সুপার যাকে বলে, তৎকালীন সময় ওকে দেখতাম এত সুন্দর। তো আমাদের সাথে মাঝে মাঝে টক যখন হতো, ওর সাথে অনেক সময় মজার ছলে অনেক যা হয় ওই বয়সে। তো আমরা অনেক এইরকম ট্যালেন্ট এবং মানে ন্যাশনাল লেভেলে যেভাবে ও ত্রিপুরার নাম কুড়িয়েছে, মানে আজকে আমরা জানি সাধারণত কি হয়, কারোর নামে কোনো স্টেডিয়াম হলে নেতা বা নেত্রীদের নামে, পলিটিক্যাল পার্সন তাদের নামে দেওয়া হয়, কিন্তু আমরা ডিসিশন নিলাম যেহেতু খেলার মাঠ সবসময় আমাদের টানে, খেলাই একমাত্র জিনিস যেটাকে জন্মের পর থেকে খেলা চলেও মানুষ বাচ্চারা কিন্তু খেলা শুরু করে দেয়, ওখানে কোচেরও দরকার হয় না, খেলাই একমাত্র যেখানে বইয়েরও পড়তে হয় না ওই সময়ে। তো এই খেলাকে মর্যাদা আরও রিফাইন করার জন্য যারা কোচের আন্ডারে কাজ করেছে তাদেরকে কেন মর্যাদা দেওয়া হবে না? আমরা একদমই ছোট, আমার যদি ধরা হয় 53 ইয়ার্স, 53-তে আমার যদি জন্ম হয়, তো প্রতুল ভট্টাচার্য মহোদয় 57-এ এই ফুটবল গ্রাউন্ডে উমান্ত স্কুলের স্টুডেন্ট মারা গেছেন। তাহলে আমরা ওই সময়েও আমরা শুনতাম যে ভেতরে জিদ যদি না থাকে, আমাদের এখানে আরও অনেকে জিমনাস্ট ছিল, আমি দীপা কর্মকারকে দেখলে আমি সবসময় এর ভেতরে এত জেদ যে আমার কিছু করতে হবে, যে কারণে আজকে দীপা ওই জায়গায় গেছে, একমাত্র ওর জেদ। ওর যারা কলিগ, যারা সিনিয়র, ওরাই বলেছে যে দীপা মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি পাওয়ার আছে। তো এরকম জেদ থাকলে আমি সেই জায়গার মধ্যে আমি মিক্সড ডাবল চ্যাম্পিয়ন হয়েছি, ডাবল চ্যাম্পিয়ন হয়েছি, রানার্স আপ হয়েছি, চ্যাম্পিয়ন হতে পারিনি। কিন্তু যখন ইউনিভার্সিটি এদিন অনুষ্ঠান শেষে যাদের নামে মাঠগুলো উৎসর্গ করা হয়েছে তাদের পরিবারকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু খেলোয়াড়, তাদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী। আগামী দিন ছাড়া যাতে খেলাধুলার ক্ষেত্রে এগিয়ে যেতে পারে তার জন্য উৎসাহিত করেন। ব্যুরো রিপোর্ট, সান্দন টিভি। পানীয় জল, রাস্তা ও বকেয়া রেগার দাবিতে গ্রামবাসীদের সড়ক অবরোধ। গন্ডাছড়া মহকুমার পঞ্চরত্ন এডিসি ভিলেজের জনগণ বৃহস্পতিবার সকাল থেকে গন্ডাছড়া রাইসবাড়ি সড়ক অবরোধে সামিল হয়। ডুম্বুর নগর ব্লকের ভিডিও অবরোধস্থলে ছুটে গেলেও সড়ক অবরোধ মুক্ত করতে ব্যর্থ হন। পানীয় জল, রাস্তা ও বকেয়া রেগার মজুরি সহ বিভিন্ন দাবিতে ট্রিপল ইঞ্জিন সরকারের সুশাসনের ওপর আর ভরসা রাখতে পারছে না মানুষ। কখনো ব্লক অফিস ঘেরাও, আবার কখনো রাস্তা অবরোধ করতে বাধ্য হচ্ছে। গন্ডাছড়া মহকুমার পঞ্চরত্ন এডিসি ভিলেজের জনগণ বৃহস্পতিবার সকাল থেকে গন্ডাছড়া রাইসাবাড়ি সড়ক অবরোধে সামিল হয়। ডম্বুর নগর ব্লকের ভিডিও অবরোধস্থলে ছুটে গেলেও সড়ক অবরোধ মুক্ত করতে ব্যর্থ হন। জানা যায়, গন্ডাছড়া মহকুমার পঞ্চরত্ন এডিসি ভিলেজ ও ঠাকুরাছড়া ভিলেজের বাসিন্দা দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যা, রাস্তার সমস্যায় ভুগছে। পাশাপাশি এলাকার রেগা শ্রমিকরা দীর্ঘদিন ধরে পাচ্ছে না বকেয়া রেগার মজুরি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকাল থেকে রেগার বকেয়া মজুরি, পানীয় জল ও রাস্তার দাবিতে পঞ্চরত্ন ও ঠাকুরাছড়া ভিলেজের বাসিন্দারা গন্ডাছড়া রাইসাবাড়ি সড়ক অবরোধে বসে। সড়ক অবরোধের খবর পেয়ে সকাল 10টা নাগাদ অবরোধ স্থলে ছুটে যান ডম্বুর নগর আরডি ব্লকের ভিডিও। তিনি সড়ক অবরোধকারীদের সাথে দফায় দফায় আলোচনা করেও সড়ক অবরোধ মুক্ত করতে ব্যর্থ হন। তারপর তিনি ঘটনাস্থল থেকে চলে যান। এতে করে বিক্ষোভকারীদের মধ্যে অসন্তোষ আরও বৃদ্ধি পায়। এলাকার রেগা শ্রমিকরা জানান, জানুয়ারি মাসে তারা রেগার কাজ করেছেন, কিন্তু এখনও রেগার কাজের মজুরি পাননি। তাই এদিন সড়ক অবরোধে বসেছেন। রেগার মজুরি প্রদান না করলে তারা সড়ক অবরোধ মুক্ত করবে না। মানে রেগার মজুরি 4 মাস হয়েছে, জানুয়ারি থেকে কাজ শুরু হয়েছে, এখন এপ্রিল মাস চলতে আছে। রেগার টাকা না, রেগার টাকা আবার রাস্তাঘাট, রেগার টাকা এখন 17 মাসের দিন, সবাই এখন টাকা লাগে। আজকে 12 ঘন্টার মধ্যে আজকে টাকা দিয়ে লাগবো। আমরা রাজ্য ব্যবসায় বিদ্যুৎ আছে। কোন ব্লক এটা? হ্যাঁ, কোন ব্লক? আরডি ব্লক। রইতাবাড়ি আরডি ব্লকে আমার আজকে টাকা দরকার। 12 ঘন্টার মধ্যে আজকে টাকা দিয়ে লাগবো। কয় মাসের টাকা আটকেছে? হ্যাঁ, জানুয়ারি মাসের থেকে। আচ্ছা, জানুয়ারি মাসের থেকে টাকা রেগার কাজ করছে, রেগার কাজ বহুদিন টাকা পাও, ওগুলো পাচ্ছি না। ওই এখন ভিডিও আয়োগ ভিডিও লোক আমি কথাবার্তা কমু। আজকে 12 ঘন্টার মধ্যে আজকে রেগার টাকা দোকান দিব না, দিয়ে দিত না। আমরা জবাব চাই, আমি বিধু আছে, না হলে আমরা স্টার্ট উঠাবো, না হলে উঠাবো না। 12 ঘন্টার মধ্যে রেগার টাকা না ঢুকলে মোট এই একটা পরিবারে কত হাজিরা?
কত লাগবে? 20 হাজার করে। 20 হাজিরা, কেউ আছে 22 হাজিরা, কেউ আছে 10 হাজিরা, কেউ আছে 20 হাজিরা। এদিন সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশে আটকে পড়েছে বহু যানবাহন, দুর্ভোগের শিকার হতে হয় সাধারণ যাত্রীদের। অবরোধ স্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ব্যুরো রিপোর্ট, সান্দন টিভি। গত দুদিন ধরে কৈলাসহর পুর পরিষদের 14 নম্বর ওয়ার্ড পদ্মের পার এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ। প্রশাসনের পক্ষ থেকে বিকল্প কোনো ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বেঁচে থাকতে স্থানীয়রা বাধ্য হয়ে ওয়াটার প্ল্যান্ট থেকে ফেলে দেওয়া জল সংগ্রহ করছেন। প্ল্যান্টে পরিশোধনের পর যে আয়রন মিশ্রিত জল নিষ্কাশন করা হয় সেটি এখন ব্যবহার করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। এই দুর্বিষহ জীবনযাপন আঙুল তুলে দেখিয়ে দেয় বিকাশ ত্রিপুরার প্রকৃত দৃশ্য। মানুষ কতটা নিরুপায় হলে রাস্তার মধ্যে ড্রেনের আয়রন জল পড়ার সময় তুলে বালতি কলস দিয়ে বাড়িতে নিচ্ছে। ব্যবহারের অযোগ্য জল হলেও সেই জল দিয়েই দিন কাটাতে হবে বলে দাবি করলেন এলাকাবাসী। তাদের অভিযোগ, এ বিষয়ে অবগত রয়েছেন এলাকার জনপ্রতিনিধিরা, অথচ তাদের কোনো দরদ নেই। ভোট আসলে বাড়ি বাড়ি গিয়ে গাল ভরা প্রতিশ্রুতি দেন জনপ্রতিনিধিরাই, আর ভোটে জয়ী হয়ে বেমালুম প্রতিশ্রুতি হয়ে যায় তাদের কাছে। অথচ মানুষের এই দুঃখ দুর্দশা বলার মতো পরিস্থিতি নেই। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেও তাদের বুক ফাটে, অথচ মুখ ফাটে না। এই আয়রনযুক্ত পরিত্যক্ত জল ব্যবহার করে এলাকার মধ্যে মানুষের অসুস্থতার হার বাড়তে পারে, এই আশঙ্কায় সৃষ্টি হচ্ছে এলাকায়। কিন্তু নিরুপায় জনগণ এই পরিত্যক্ত জল দিয়ে দৈনন্দিন কাজের চাহিদা মেটাচ্ছেন। তাদের খোঁজ খবর নিচ্ছে না জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসন। আমরা 13 নম্বর ওয়ার্ড, সম্ভবত আমরা সম্পূর্ণ এই নগর পঞ্চায়েতের ভিতরে মনে জলের সমস্যা আছে কিনা আমি ঠিক সঠিক বলতাম পারতাছি না। এই জলের সমস্যা হওয়ার কারণে এখন তো আমরা এই পাড়াতে একটা জলের যে কৈলাস সেন্টার থেকে জল নেওয়া লাগে। আর এছাড়া তো জল একটা মানুষের প্রধানত একটা এসেন্সিয়াল, ঘুমের থেকে উঠার থেকে ঘুমানি পর্যন্ত তো জলের প্রয়োজন, বুঝছেন নি? এখন জল না হইলে তো কেমনি কিতা করা। এখন পর্যন্ত কোনো পৌরসভাতে আমরা সহযোগিতা পাইছি না, আপাতত এখন পর্যন্ত পাইছি না টিল নাও। এই কারণে আমরা জল নেওয়াও চাইছি। বিপুল মজুমদার এখন তাইনে করছে পাড়ার মধ্যে, যাই হোক একটা সুবিধা পাইছি, কাছের মধ্যে একটা জলের একটা তাইনে ব্যবসা, এবং এটা একটা ভালো উদ্যোগ নিয়েছেন তাই। এখন আমরা একটা আবেদন থাকবো পৌরসভার কাছে যে আমরা অতি সত্বর কিছু জলের ব্যবস্থা করেন। পাশাপাশি আমাদের শোকাষ্টমী মেলা এবং আমাদের মা বাসন্তী পূজা উপলক্ষে প্রচুর জলের পরিমাণ, পাড়াতেও আমরা 2টা পূজা ওর আপনারা সবাই জানেন। তো এই কারণে একটা আবেদন থাকবো, এবং সবার বিশেষ করে আমরা পৌরসভার যে চেয়ারপারসন আছে ম্যাডামকে আমরা বিনীত আবেদন, আমরা একটু অতি সত্বর একটা জলের ব্যবস্থা করিয়ে দিবেন এই আশা রাখিয়া আমি বক্তব্য করলাম, শেষ করলাম। কয়দিন থেকে জল আইতেছে না? বিগত 2 দিন যাব, যেমন গতকালকে আমরা পাইছি না, সকালবেলা তো খুব, এর আগের দিন থেকে জলের ময়লা অবস্থা, এটা গ্রহণযোগ্য তারায় জল খাওয়ার মতো পরিবেশ নাই। তারপরে আমরা চেষ্টা করছি ফিল্টার উল্টার দিয়া, কি তখন সঞ্জয় বাবু, ওই ফিল্টার উল্টারে দিয়া ফিল্টারে দিয়া খাওয়ার চেষ্টা করছি, হইছে। কিন্তু আজকে তো টোটালি নাই। কালকে সকালবেলা কিছু আইছিল, আওয়ার পরে বিকালবেলা তো আইছে না, আর সকাল তো আর আইতো না। যদিও আমি শুনছি না ব্যক্তিগতভাবে, কিন্তু কিছু মহিলা বা আমার পাশে বাড়ি কইছে যে জল আইতো পারতো না, কি সমস্যা এটা জানি না। ওই কারণে এখন তো জল নেওয়া যাইছে। ধন্যবাদ। 2 রোহিঙ্গা সহ মোট 3 জনকে আটক করল কৈলাসহর থানার পুলিশ। জানা যায় রোহিঙ্গা মোহাম্মদ তাসিম ও মোহাম্মদ উৎসমান প্রথমে অবৈধভাবে বাংলাদেশে আসে, তারপর তারা অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় আসে। বুধবার তারা কৈলাসহরের রাঙাউটি থেকে একটি ব্যাটারি চালিত অটোতে করে কৈলাসহর পশ্চিম বাজার হয়ে গোবিন্দপুরের দিকে যাচ্ছিল। সেই সময় গোপন সংবাদের ভিত্তিতে কৈলাসহর থানার পুলিশ কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় রোড থেকে অটো চালক আমিনুল হক সহ 2 রোহিঙ্গাকে আটক করে। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় কৈলাসহর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে ধৃত 2 রোহিঙ্গা নাগরিক উত্তরপ্রদেশের দেওগ্রামে যাওয়ার পরিকল্পনায় ছিল। বৃহস্পতিবার ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ। ইনফরমেশনের উপরে ভিত্তি করে আমরা সাদা পোশাকে অভিযান চালাই। আমাদের কাছে খবর ছিল একটা অটোতে করে, ইলেকট্রিক অটোতে করে 2 জন লোক, যেটা রোহিঙ্গা বলে জানা যায়, ওরা কৈলাসহরের দিকে আসছে। তখন আমরা ওদের পেছনে ধাওয়া করতে করতে আমরা গোবিন্দপুর ট্রাই জাংশন, যেটা কলেজ রোডের ট্রাই জাংশন, যেটা ওইখানটাতে আমরা আটক করতে সক্ষম হয়েছি, এবং ওই গাড়ি থেকে আমরা 2 জন বিদেশি নাগরিক এবং গাড়ির চালক 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং গাড়িটাকে সিজ করেছি।
3 জনের মধ্যে 2 জন ওদের স্টেটমেন্ট অনুসারে ওরা রোহিঙ্গা বার্মার লোক, এবং একজন হচ্ছে বাবুরবাজার বাড়ি। একজনের নাম হচ্ছে মোহাম্মদ তাসিম 18, আর একজন হচ্ছে মোহাম্মদ ওসমান 19, আর ওর বাড়িও ইয়েতে মায়ানমার। আর বাবুরবাজারের যে লোকটা ওর নাম হচ্ছে আমিনুল হক। বয়স কত? ওর বয়স 26। পরে ওটাকে আটক করেছেন ইলেকট্রনিক অটোগাড়ি। আচ্ছা, এখন ওরা কোথায় আছে? থানাতে আছে। আমরা এখন কেস ব্যাপারে একটা কেস রেজিস্ট্রি করেছি। নাম্বারটা কত হয়েছে? কেস নাম্বার 15/25। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা কোর্টে প্রেরণ করব। মহিলারা নির্ভর হলে উন্নত হবে দেশ, এই স্লোগানকে সামনে রেখে বিজেপির 29 কৃষ্ণপুর মণ্ডলের মহিলা মোর্চার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করা হয় বৃহস্পতিবার। তেলিয়ামুড়ার চাকমাঘাট কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। মন্ত্রী বিকাশ দেববর্মা বক্তব্য রেখে বলেন, নারীরা কেবলমাত্র পরিবারের ভিত্তি নন, তারা সমাজ ও দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। যদি নারীরা সঠিকভাবে সংগঠিত হয় তবে বিজেপি আরো শক্তিশালী হবে এবং ত্রিপুরার উন্নয়নের পথ সুগম হবে। তিনি মহিলাদের এগিয়ে এসে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। আজকে আমি সবাইকে ধন্যবাদ দেই। আজকে আমাদের নারী শক্তি সবাই প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতি চেয়ারপারসন, পঞ্চায়েত সমিতির মেম্বার সব আমাদের মহিলা। মহিলারা যা করে 100% সঠিক করে, আদা মাদা কোনোদিন কাজ করে না মহিলারা। এই আজকে আমাদের যে সরকার চিন্তা ভাবনা করছে যে মহিলাদের কাছে টাকা যদি যায় 100% গড় হবে। আর ছেলেরা কি করে, গড়ের টাকা যদি ঢুকে যায় আদা রাস্তায় মদ সব খাইয়া চলে, সব শেষ করে দিয়ে, আর গড় আর গড়ের নাম ঠিক না? আপনি ঠিক ঠিক না? ঠিক ঠিক। মেয়েরা পুরুষ যদি 10 টাকা দেয়, এই 10 টাকার 20 টাকা করে আবার স্বামীর কাছে দিয়ে দেয়। আর স্বামীরা যদি 10 টাকা দিয়ে দেয় আর 20 টাকা দেনা করে আয়া পড়ে, এটার নাম হলো পুরুষ। মহিলারা আমরা সম্মান করি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এদিন প্রদেশ কংগ্রেস ভবনে হয় বৈঠকে পৌরোহিত্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, মাইনরিটি ডিপার্টমেন্টের সভাপতি রুহুল আলম সহ অন্যান্যরা। বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ওয়াক অফ বিলের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের কর্মসূচি। এর অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন স্থলে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান, ওয়াক অফ বিলের তীব্র বিরোধিতা করে কংগ্রেস। বর্তমান দেশের সংখ্যালঘু অংশের মানুষের বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে। বিশেষ করে নয়া ওয়াক অফ বিল পার্লামেন্টে এনে দেশের সংখ্যালঘুদের অধিকার খর্ব করার চেষ্টা করছে এবং তাদের জনজীবনে ভয়াবহ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে বিজেপি নেতৃত্বাধীন সরকার বলেই জানান। আরও বলেন, মতিনগরের রাজ্য সরকার কাঁটাতারের বেড়ার বাংলাদেশের অংশে বসবাসকারীদের সঙ্গে বিমাত্রে সুলভ আচরণ করে চলেছে। এই বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। ঈদের আগে তাদের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করেছে বলে অভিযোগ তুলে রাজ্য সরকারের তীব্র সমালোচনা ও বিরোধিতা করেন তিনি। প্রথমত, ত্রিপুরা প্রদেশ মাইনরিটি ডিপার্টমেন্ট আমাদের সংখ্যালঘু বিভাগের আহ্বানে আজকে এই জরুরি মিটিং। সারা রাজ্য থেকে আমাদের এই মাইনরিটি ডিপার্টমেন্টের যারা নেতৃত্বে আছেন তাদেরকে আজকে এখানে আমরা সমবেত করেছি। সারা দেশের পরিস্থিতি, সারা রাজ্যের পরিস্থিতি যদি আমরা পর্যালোচনা করি, আমরা লক্ষ্য করি যে এই রাজ্যের সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কিভাবে তাদেরকে দিন যাপন করতে, তাদের দৈনন্দিন ধর্ম, মত এবং তাদের জীবন ধারণের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে চলেছে। বিগত কিছুদিন ধরে আপনারা লক্ষ্য করেছেন সীমান্তবর্তী এলাকায় একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখা গেছে দীর্ঘদিন স্থায়ীভাবে বসবাসকারী জনগণ যারা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ,
তাদের উপর অত্যাচার নামিয়ে নিয়ে এসেছে প্রশাসনিকভাবে। প্রশাসনের তরফ থেকে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হচ্ছে। বিভিন্ন জায়গায় যারা কাঁটাতারের বাইরে বসবাসকারী তাদেরকে যাতায়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে, এবং এটা করা হচ্ছে কোন সময়টাতে, যখন একটা ঈদের বড় উৎসব যেটা আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষের, এই ঈদের প্রাক্কালে একদিন দুদিন আগে সরকার প্রশাসনকে লেলিয়ে দিয়ে তাদের এই উৎসবকে ম্লান করার একটা প্রয়াস বা একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা এটার প্রতিবাদ করেছি। আমরা মানবাধিকার কমিশনে গিয়েও এই বিষয়গুলি আমরা তুলে এটার বিহিত করার জন্য পদক্ষেপ নিতে বলেছি। এক তরুণ যুবকের রহস্যজনক মৃত্যু। ঘটনা ফটিকরায় থানাধীন সাঁইদারপাড়া গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড এলাকায়। এলাকার বাসিন্দা প্রদীপ কপালীর ছেলে প্রণয় কপালীর বাড়ির পাশে সাঁইদারপাড় স্কুল সংলগ্ন এলাকায় তার মৃতদেহ পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে এলাকার পথ চলতি মানুষ এই ঘটনা দেখতে পেয়ে হতভম্ব হয়ে যায়। প্রলয় বিগত বছরে বহির্রাজ্যে কর্মরত ছিল, বর্তমানে সে বাড়িতেই ছিলেন। এদিন ঘটনার খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ মর্গে পাঠায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। একটু দুঃখের সহিত জানাচ্ছি যে আমাদের পাড়ারি ফটিকরায় থানাধীন সাঁইদারপাড় গ্রাম পঞ্চায়েতের একটি ছেলে, তার নাম প্রলয় কপালী, তার নিকনেম রিপন কপালী, বয়স 36। তার বাবার নাম প্রদীপ কপালী। সে আজকে সকালে হঠাৎ সুইসাইড করেছে। ঠিক কখন করেছে জানি না, মানে সকালবেলা আমরা দেখতে পেয়েছি। তো এখন কী রিজনটা কি আমরা সেটাও বলতে পারবো না যে কেন করেছে। এমনিতে খুব ভালো ছেলে, তাদের ফ্যামিলিও ভালো, ফ্যামিলিতেও কোনো প্রবলেম নেই, কিন্তু কেন এরকম করলো এখনো কিছু বুঝতে পারছি না। ঘটনার কারণ জানা যায়নি এখনো। এখন পুলিশ এসছে, দেখা যাক কি হয়, কথাবার্তা হোক, কি হয় পরে বোঝা যাবে আর কি। 36। আচ্ছা, খুব ভালো ছেলে। সেমনি কি করতো? খুব বিশেষ কিছু করতো না, ছোটখাটো কিছু করতো। ধর্মনগর বন দপ্তরের কর্মীদের হাতে আটক বিপুল পরিমাণ চোরাই কাঠ। জানা যায় বুধবার ধর্মনগর বন দপ্তরের কর্মীরা গোপন খবরের ভিত্তিতে জানতে পারে ধর্মনগর সড়ক হয়ে চোরাই কাঠ বোঝাই একটি গাড়ি যাবে। এই সংবাদের উপর ভিত্তি করে বন দপ্তরের কর্মীরা রাতের বেলায় ধর্মনগরের রাস্তায় ওত পেতে বসে থাকে। গভীর রাতে TR02D1880 নম্বরের একটি বুলেরো গাড়ি দেখে বন দপ্তরের কর্মীরা সন্দেহ হয়। বন কর্মীরা গাড়িটির পিছু ধাওয়া করে। সেই সময় চুরাই বাড়ি বোঝাই কাঠ গাড়ির চালক গাড়ি নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় গাড়ির একটি চাকা ফেটে ধর্মনগর মহকুমার কামেশ্বর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। সাথে সাথে গাড়ির চালক পালিয়ে যায়। পরবর্তী সময় বন দপ্তরের রেঞ্জার বিশ্বজিৎ দাসের নেতৃত্বে বনকর্মীরা চোরাই কাঠ বোঝাই গাড়িটি উদ্ধার করে ধর্মনগর বন দপ্তরের অফিসে নিয়ে যায়। গাড়িটি থেকে 100টি CFT কাঠের লক উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য প্রায় 1 লক্ষ টাকা। হওয়ার পরে খবর পাইছি যে গাড়ি একটা সাইডে হয়ে যাবে। তৎক্ষণাৎ আমরা ওটাকে আমরা খবর আমরা করি। আপনারা কোন জায়গা ধর্মনগরের না? আমরা যদি পেট্রোলিং। আচ্ছা, ধর্মনগর। আর এই জায়গাটা কোনটা? জায়গাটা হলো কামেশ্বর 100 CFT। রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয় এক গৃহবধূ। ঘটনা খোয়াই থানার অন্তর্গত মধ্য গনকি গ্রাম পঞ্চায়েতের তবলাবাড়ি এলাকায়। অগ্নিদগ্ধ গৃহবধূর নাম রুবিনা তাঁতি, বয়স 20 বছর। আশঙ্কাজনক অবস্থায় জেবি হাসপাতালে স্থানান্তর করা হয় গৃহবধূকে। ঘটনার বিবরণে জানা গেছে, তবলাবাড়ির এলাকার জনৈক যুধিষ্ঠির কান্তি তার স্ত্রীর সাথে কোনো এক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ চলছিল বুধবার থেকে। এই ঝগড়া বিবাদকে কেন্দ্র করে যুধিষ্ঠির তাঁতি তার স্ত্রী রুবিনা বৃহস্পতিবার সকালে রান্নাঘরে আচমকাই অগ্নিদগ্ধ হয়। অগ্নিদগ্ধ হতেই চিৎকার শুরু করে প্রত্যক্ষদর্শীরা। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থা দেখে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করে খোয়াই জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। আমরা সেখানে যাই, সেটা হলো তবলাবাড়ি কাপুরটুকুর অঙ্গনারী স্কুলের পাশাপাশি। আমরা গিয়ে দেখি একটা মহিলা মানে রান্না করতে গিয়ে আসলে আগুন লাগে, তাকে উদ্ধার করে নিয়ে আসি। নাম কি ওনার? নামটা রবিনা তাঁতি, বয়স 20। হাজবেন্ডের নাম জ্যোতিষ তাঁতি। স্কুটির ধাক্কায় মৃত্যু বিমানবন্দরের ক্যাজুয়াল কর্মীর। মৃত কর্মীর নাম সুশান্ত সরকার। ঘটনা
বুধবার বিকেলের নাগাদ রাজধানীর উষাবাজার ক্লাব সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার দুপুরে বিমানবন্দরে নিজের দায়িত্ব শেষ করে বাড়ি ফিরছিলেন সুশান্ত সরকার। উষাবাজার এলাকায় আসতেই তার পেছনে এসে ধাক্কা দেয় একটি স্কুটি, সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দমকল কর্মীরা উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসলে কিছুক্ষণ পরে মৃত্যুর কোলে ঠুলে পড়েন সুশান্ত সরকার। তার বাড়ি এয়ারপোর্ট থানাধীন নারায়ণপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। ঘাতক স্কুটি চালক পলাতক। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। আর অ্যাক্সিডেন্টটা হয়েছে 2:10 থেকে 2:30-এর মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই নিয়ে ডিউটি সেরে বাড়িতে যাচ্ছিল, তখন ক্রসিং টাইমের ভিতরে পিছনে একটা স্কুটি ছিল, অ্যান্টক স্কুটি বাড়ি দিয়ে চলে গিয়েছে। তারপরে আমি খবর পেলাম, পাওয়ার পরে আমি এয়ারপোর্টে ছিলাম, আমার ডিউটি এয়ারপোর্টে ছিল। তখন সঙ্গে সঙ্গে আসলাম, আসার পরে দেখি ও রাস্তার সাইডে একটা কেউ বোতল নিয়ে সাইডে রেখেছিল। তখন আমি এবার ওকে এখান থেকে তুলে অটোতে তুলেছি। ক্লাবের তারা কী করেছে, ফায়ার সার্ভিসকে ফোন করেছিল। তো ফায়ার সার্ভিস আসার পরে ফায়ার সার্ভিসকে নিয়ে এখানে আসা হয়েছে। স্কুটিটা আটক করা গেছে? স্কুটিটা আটক হয়েছে। কি নাম? আমার নাম চিরঞ্জিত শাহ। যে অ্যাক্সিডেন্ট হয়েছে সুশান্ত সরকার। বয়স কত? 60। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছে। সব খবর, সব আপডেটের জন্য চোখ রাখবেন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।